আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। রাশিয়ার এক শীর্ষ জেনারেল সতর্ক করে বলেছেন তার দেশে পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ন্যাটো দেশগুলো। রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবির উপপ্রধান এবং দেশটির বর্ডার গার্ড সার্ভিসের প্রধান জেনারেল ভ্লাদিমির কুশিলভ রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা উচ্চারণ করেন। সীমান্ত এলাকায় ন্যাটোর গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির প্রমাণ পেয়েছেন উল্লেখ করে জেনারেল কুশিলভ বলেছেন, রুশ সীমান্তের কাছাকাছি ন্যাটোর গোয়েন্দা তৎপরতা বাড়ছে। জোটের বাহিনী সামরিক প্রশিক্ষণ জোরদার করছে যাতে তারা আমাদের ভূখণ্ডে পারমাণবিক হামলাসহ রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে সামরিক পটভূমি তৈরি করতে পারে। জেনারেল কুশিলভ আরও বলেন, এই অবস্থায় আমাদের সীমান্ত সুরক্ষিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য করেছে। এ সময় তিনি জানান, রাশিয়ার বর্ডার গার্ড সার্ভিস ব্রায়ানস্ক, কুরস্ক, বেলগোরোড অঞ্চল ও ক্রিমিয়ায় ইউক্রেনীয় নাশকতাকারীদের প্রবেশে বাধা দেওয়ার মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে। রাশিয়ার এই জেনারেল আরও জানান, 2023 সালে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ও চরমপন্থী সংগঠন এবং ইউক্রেনের বিশেষ গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনীর সদস্যরা রাশিয়ার 5,500 বার অনুপ্রবেশ চালিয়েছিল, যা রাশিয়ার গোয়েন্দা ও বর্ডার গার্ড সার্ভিস ঠেকিয়ে দিয়েছে। কুশিলভ এমন সময় এ মন্তব্য করলেন যার মাত্র একদিন আগে ন্যাটোর প্রধান জেন্স স্টোলটেনবার্গ ন্যাটো দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন দেশগুলো ন্যাটোর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেয়। ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল। গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রদূত ফেডরিকো মেয়ারকে পরামর্শের জন্য ডেকে পাঠায় ল্যাতিন আমেরিকার দেশটি। এরপর ইসরায়েলে আর ফেরেননি তিনি। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজার যুদ্ধ নিয়ে কয়েক মাস উত্তেজনার পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ইসরায়েল থেকে তার দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার ব্রাজিলের সরকারি গ্যাজেটে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ইসরায়েল এর কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইসরায়েলি সংবাদপত্র টাইমস অফ ইসরায়েল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিল আনুষ্ঠানিকভাবে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে, তবে এই ব্যাপারে ইসরায়েল কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি। এর ফলে বিষয়টি নিয়ে আলোচনা করতে ব্রাজিলের বৃহস্পতিবার উপরাষ্ট্রদূতকে ডেকেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। হামাসের বিরুদ্ধে যুদ্ধ, গাজায় নির্বিচারে হামলা ও সাধারণ মানুষের বিরুদ্ধে গণহত্যা চালানোয় ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক ইতিমধ্যেই খারাপ হয়ে গেছে। এর মধ্যে নিজেদের রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে প্রত্যাহার করে নিল দেশটি। বার্তা সংস্থা এএফপি একটি সূত্র থেকে জানিয়েছে, ব্রাজিল এখনই নতুন করে কোনো রাষ্ট্রদূতকে নিয়োগ দেবে না, যার অর্থ ইসরায়েলের সঙ্গে আপাতত কূটনৈতিক সম্পর্ক গুটিয়ে আনছে ল্যাতিন আমেরিকার বৃহৎ এবং শক্তিশালী অর্থনীতির দেশটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে হামাস এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে ব্রাজিল ইসরায়েলের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যে সময় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছিলেন ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এছাড়া তিনি ইসরায়েলকে জার্মান নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করেন। ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের এমন মন্তব্যে বেজায় ক্ষিপ্ত হয় ইসরায়েল, আর ওই সময় লুলাকে অবাঞ্ছিত ঘোষণা করে তারা। গাজা উপত্যকায় নিজস্বভাবে তৈরি রাদিয়া বোমার বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে মুক্তিকামী সংগঠন হামাসের যোদ্ধারা। একই হামলায় আহত হয়েছে আরও কিছু সেনা। এছাড়া উপত্যকার আরও কয়েকটি পয়েন্টে বুধবার দখলদার সেনাদের ওপর হামলা চালানো হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা রাফা শহরের কাছে ইয়াবনা শরণার্থী শিবিরের কাছে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কের উপর ইয়াসিন 105 রকেটের সাহায্যে হামলা চালায়। বিবৃতিতে আরও বলা হয়, আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা গতকাল রাফা শহরের পূর্ব দিকের আল শুকা স্কুলের কাছে ইহুদিবাদী সেনাদের ওপর একটি জটিল অপারেশন চালিয়েছে। তারা সেখানে রাদিয়া এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটায়, যাতে 4 ইসরায়েলি সেনা এবং বেশ কয়েকজন আহত হয়। এরপর সেখানে উদ্ধারকারী দল এগিয়ে এলে 2 সেনাকে স্নাইপারের গুলিতে হত্যা করে আল কাসাম সদস্যরা। আল কাসাম জানিয়েছে, তাদের যোদ্ধারা যখন এক ইসরায়েলি সেনাকে আটকের চেষ্টা করছিল তখন ইসরায়েলি বাহিনী গ্রেফতার এড়াতে সেই সেনাকে হত্যা করে। হামলার পর ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের নিতে আসে একটি সামরিক হেলিকপ্টার। এদিন একই এলাকায় একটি বাড়িতে প্রবেশ করা দখলদার সেনাদের ঘেরাও করে ফেলে যোদ্ধারা। এরপর তাদের উপর অ্যান্টিপার্সোনাল টিবিজি শেল দিয়ে হামলা করা হয়। এ সময় সেখান থেকে এক সেনাকে স্নাইপারের গুলিতে হত্যা করা হয়। বুধবার রাফা শহরের পূর্ব দিকের তাল আল জারার এলাকায় দখলদার সেনাদের একটি D9 মিলিটারি বুলডোজার গোলার আঘাতে ধ্বংস করে হামাস যোদ্ধারা। আল ফেদাই স্টেডিয়ামের কাছে 15 সেনার একটি দলের ওপর রাদিয়া বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এই হামলায় বেশ কিছু সেনা নিহত এবং আহত হয়েছে।
যুদ্ধের ফ্রন্টলাইন থেকে ফেরা হামাস যোদ্ধাদের একটি দল জানিয়েছে তারা খালিদ বিন ওয়ালিদ মসজিদের কাছে আল ইয়াসিন রকেটের সাহায্যে ইসরায়েলি বাহিনীর 2টি ট্যাঙ্কের উপর সরাসরি হামলা করেছে। আল কাসাম ব্রিগেড আরও জানায়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি মার্কাভা ট্যাঙ্কের উপর হামলা চালানো হয়। এছাড়া তাল জোরব এলাকায় সেনাদের অবস্থানের উপর মর্টার হামলা চালানো হয়েছে। উপত্যকার প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, ইয়াবনা শরণার্থী শিবির এলাকায় তাদের যোদ্ধারা 107 মিলিমিটার রকেট দিয়ে একটি ইসরায়েলি বুলডোজার হামলা চালিয়েছে। মধ্য গাজার টার্কিশ হাসপাতাল এলাকায় রকেট হামলা চালানো হয়েছে একদল সেনার উপর। হামলাটি সরাসরি আঘাত করে তাদের উপরে। এছাড়া বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ট্যাঙ্ক বিধ্বংসী গোলার আঘাতে ধ্বংস করা হয়েছে একটি মার্কাভা ট্যাঙ্ক। এদিকে বুধবার গাজায় 3 সেনা নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। বুবি ট্র্যাপে পড়ে নিহত 3 সেনা স্টাফই সার্জেন্ট, তাদের বয়স 20 থেকে 21 বছরের মধ্যে। যুক্তরাষ্ট্রের আরেকটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গ্রুপ। দেশের আকাশে মিশন পরিচালনা করার সময় ড্রোনটি ধ্বংস করা হয়। লেবানন ভিত্তিক আল মাইদিনের খবরে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়েমেনের মারিব এলাকার এয়ার ডিফেন্স ইউনিট সফলভাবে শত্রুর ড্রোনটি ধ্বংস করেছে। হুথিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, স্থানীয়ভাবে তৈরি একটি সারফেস টু এয়ার মিসাইলের সাহায্যে অত্যাধুনিক ড্রোনটি ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, আল বায়দা প্রদেশের আকাশে একটি ড্রোন ভূপাতিত করার কয়েকদিন পরেই এই ড্রোনটি ভূপাতিত করা হলো। ভিডিওতে দেখা যায়, মারিব এলাকার আকাশে প্রথমে ড্রোনটি চিহ্নিত করা হয়, এরপর স্থানীয়ভাবে তৈরি একটি সারফেস টু এয়ার মিসাইল ছোড়া হয় ড্রোনটির উদ্দেশ্যে। ভিডিওতে মিসাইলটি সরাসরি আঘাত হেনেছে ড্রোনটির উপর এবং সেটি ধ্বংস হওয়ার দৃশ্য ও মাটিতে পড়ার দৃশ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সর্বাধুনিক MQ-9 রিপার ড্রোনের প্রতিটি নির্মাণ খরচ গড়ে $3 কোটি মার্কিন। এখন পর্যন্ত এই মডেলের 6টি ড্রোন ধ্বংস হয়েছে হুথিদের মিসাইলের আঘাতে। গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই ইয়েমেনের হুথিরা গাজার বেসামরিক লোক এবং প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে সামরিক তৎপরতা চালাচ্ছে। পারস্য উপসাগর, আরব সাগর ও লোহিত সাগরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো জাহাজে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে তারা। 7 মাস ধরেও গাজার যুদ্ধে জিততে পারেনি ইসরায়েল। যুদ্ধবন্ধে ইসরায়েলের উপর বাড়ছে বৈশ্বিক চাপ। তবে তেল আবিব বলছে এই যুদ্ধ চলতে পারে আরও 7 মাস। যদিও এই যুদ্ধ বেসামরিক হতাহত নিয়ে ইসরায়েল বৈশ্বিকভাবে চাপের মুখে রয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান এই যুদ্ধ চলতি বছরের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে, এমনটি মন্তব্য করছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানিগবি। সরকারি সম্প্রচার মাধ্যম কান এর সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর সামরিক শাসন ক্ষমতা ধ্বংস করতে আরও 7 মাস লড়াইয়ের প্রত্যাশা করছি আমরা। আল জাজিরা বলছে, তার এই মন্তব্য এমন এক সময় সামনে এলো যখন গাজায় প্রায় 8 মাস ধরে আগ্রাসনের পর ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পাচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের অন্যান্য ঘনিষ্ঠ মিত্ররাও গাজায় বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। সাক্ষাৎকারে তিনি মিশরের সাথে গাজার সীমান্তবর্তী শহর রাফায় ইসরায়েলের চলমান অভিযানের পক্ষেও কথা বলেন। তিনি বলেন, 2007 থেকে হামাস গাজাকে শাসন করা শুরু করার পর থেকে সীমান্তে এই অঞ্চলটি চোরাচালানের রাজ্য হয়ে উঠেছে। প্রতিটি রকেট, প্রতিটি বিস্ফোরক ডিভাইস, প্রতিটি গুলি যে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে তা এই সীমান্ত লঙ্ঘন করে। এদিকে বুধবার রাতে ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেছেন, তাদের বাহিনী সরু ফিলাডেলফি করিডোরের অপারেশনাল নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। মিশর ও গাজার মধ্যে অবস্থিত এই বাফার জোনটি 1979 সালে ইসরায়েল এবং মিশরের মধ্যে শান্তি চুক্তির অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক টেলিভিশন ভাষণে বলেছেন, গত কয়েকদিনে আমাদের বাহিনী ফিলাডেলফি করিডোর অপারেশনাল নিয়ন্ত্রণ নিয়েছে। রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়া নিকি হ্যালি ইসরায়েল সফরে গিয়ে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে রাখা কিছু কামানের গোলার মধ্যে স্বাক্ষর করেছেন। এই সময় ওই গোলার মধ্যে তিনি একটি বার্তাও লিখে দেন। বার্তাটি হলো, তাদের শেষ করে দাও, ইসরায়েলকে ভালোবাসে আমেরিকা। ইসরায়েলি পার্লামেন্টের ডানপন্থী সদস্য ডেনি ড্যাননের আমন্ত্রণে দেশটিতে সফর করেন নিকি হ্যালি। তিনি এই ঘটনার কিছু ছবি এক্সে পোস্ট করেছেন। কামানের গোলার গায়ে স্বাক্ষরের ছবি নিকি হ্যালি নিজেও একটি পোস্ট করেছেন এক্সে। এতে নিকি জানান, যেই গোলার গায়ে তিনি স্বাক্ষর করেছেন সেটি হামাস যোদ্ধাদের উপর নিক্ষেপ করার জন্য রাখা হয়েছে।
নিকি হ্যালির ছবি ও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকে এই বিষয়টির সমালোচনা করে পোস্ট দিচ্ছেন। বিষয়টি নিয়ে ইসরায়েলের বামপন্থী গ্রুপ স্ট্যান্ডিং টুগেদারের প্রতিষ্ঠাতা অ্যালন লি গ্রিন এক্সে লিখেছেন, এটি বিরক্তিকর। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রোথ বলেছেন, এর মাধ্যমে নিকি হ্যালি আসলে নিজের পরিচয় তুলে ধরলেন। আমেরিকান অভিনেতা জন কুসাক বলেছেন, বোমার গায়ে আশীর্বাদ বাক্য লিখে রেখে যারা স্বাক্ষর করে তারা আসলে মানসিক বিকারগ্রস্ত। ইসরায়েল সফরের আগে আরও কিছু ছবি প্রকাশ করেছেন নিকি হ্যালি। এসব ছবিতে দেখা যায় গত 7ই অক্টোবর ইসরায়েলের যে এলাকায় হামাস হামলা চালিয়েছিল সেই এলাকাটি পরিদর্শন করছেন তিনি। এই হামলায় বেঁচে যাওয়া কিছু মানুষের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার অঙ্গরাষ্ট্রের সাবেক এই গভর্নর এমন এক সময় ইসরায়েল সফর করছেন যখন দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশনা অমান্য করে গাজার রাফা অঞ্চলে উদ্বাস্তুদের একটি শিবিরে বোমা হামলা করেছে। সর্বশেষ এই হামলায় গাজার অন্তত ৪৫ জন মানুষ নিহত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।